আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আমার এখানে 2 দিন ধরে নেটওয়ার্কে বেশি প্রবলেম করছে। যাই হোক, মোটামুটি একটা সলিউশনে আসতে পারছি, তবে ক্লাসটা নেওয়া যাবে ঠিকঠাকভাবে। আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে কিসের উপর? উদ্ভিদ টিস্যু এবং টিস্যুতন্ত্র। তো উদ্ভিদ টিস্যু এবং টিস্যুতন্ত্র থেকে মোটামুটি যেগুলো মেইন সেগুলো আমরা পড়ে ফেলছি, এবং আমাদের নেক্সট মান্থ থেকে সম্ভবত পরীক্ষা শুরু হবে। তো আমাদের বাকি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে হবে। তো যাই হোক, তোমাদের বোটানিতে মনে হয় আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তোমাদের বাকি রয়ে গেছে। আমি এটা পড়ায় দিচ্ছি, উদ্ভিদ প্রজনন। ঠিক আছে, খেয়াল করো, এই উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টারটা, প্রজননের চ্যাপ্টার তো এমনিতেই অনেক মজার, তাই না? এটা হচ্ছে যে দেখা গেছে কিছু কিছু বিষয়ে আমাদের থেকেও তোমরা ভালো জানো। হ্যাঁ, যদিও প্রাণীর প্রজননটা তোমাদের চ্যাপ্টার থেকে বাদ দিছে, তোমাদের শর্ট সিলেবাস থেকে। তো উদ্ভিদ প্রজননে জিনিসটা হচ্ছে যে মানে বেসিক্যালি প্রজনন মানে কি, প্রজনন মানে কি, এটা আমাদের আগে একটু বুঝি। আমাদের বায়োলজি ভালো করে বুঝতে হলে আমাদের কিন্তু বাংলাটাও ভালো করে বুঝতে হবে। শুধু বায়োলজি না, তুমি যদি ফিজিক্সও যদি ভালো করে বুঝতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে বাংলা বুঝতে হবে। একটু এদিক সেদিক হইলে কিন্তু বিশেষ করে অঙ্কগুলো, রেজাল্টগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এই জন্য সবসময় বাংলার উপর জোর দেওয়া, যে সায়েন্সের স্টুডেন্টদের বাংলা কেন লাগবে, সায়েন্সের স্টুডেন্টদের, হ্যাঁ, তো বাংলা লাগবে, ঠিক আছে, এগুলো দরকার আছে। এখন দেখো, যদি আমি বলি যে প্রজনন দিয়ে কী বোঝানো হচ্ছে, এখানে জনন কথাটার মানে কি, এই যে বাংলা লাগতেছে, জনন মানে হচ্ছে জন্ম। হ্যাঁ, জনন মানে কি, জন্ম। তার সামনে একটা আছে, এটা একটা উপসর্গ। হ্যাঁ, এটা একটা উপসর্গ, তোমরা জানো উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এরকম আছে। তো একটা উপসর্গ, এই উপসর্গটা দিয়ে একটা বিশেষ অর্থ বোঝানো হচ্ছে, একটা বিশেষ ভাব বোঝানো হচ্ছে। তো জনন মানে জন্ম, প্রজনন মানেও জন্ম। তো বিশেষ একটা ফিল আসে এটার মধ্যে, প্রজনন কথাটার মধ্য দিয়ে। তো সোজা হচ্ছে জনন মানে জন্ম, প্রজনন মানে সেটাও জন্ম, বিশেষ অর্থ বোঝানো হচ্ছে। তাহলে উদ্ভিদ প্রজনন নিয়ে আমরা আলোচনা করব, যে কিভাবে একটা উদ্ভিদের প্রজনন হয়। যেমন মানুষেরটা তো আমরা মোটামুটি জানি, বা প্রাণীরগুলো মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে, উদ্ভিদেরগুলোও আছে হয়তো, বা তোমরা যারা 9-10 পড়াশোনা করছো। তো হচ্ছে যে বিশেষ করে মানুষের ক্ষেত্রে একটা হয়, প্রথমে কনে পক্ষ এবং বর পক্ষের মধ্যে দেখা দেখি হয়, তারপর হচ্ছে যে মানুষের ক্ষেত্রে যেটা হয় আর কি, তারপর এক পর্যায়ে বিয়ে শাদী হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যৌন মিলন হয়, তারপর এক পর্যায়ে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে, হ্যাঁ, ফুটফুটে বাচ্চার জন্ম হয়। তো এইভাবেই জননটা হয় মানুষের ক্ষেত্রে। তো উদ্ভিদের ক্ষেত্রে তো বিয়ে শাদী হয় না স্যার, তারা ওরা কীভাবে কী করে স্যার? তো আসলে বিয়ে শাদীটা জরুরি না বাচ্চা জন্মের জন্য, বা নতুন প্রজন্ম তৈরির জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে যৌন মিলন, যদি যৌন জনন ঘটে আর কি। তো এখানে একটা জিনিস রয়ে গেছে যে স্যার, আপনি এখানে স্যার এই জিনিসটা বলতেছেন, এটা কি দুই রকম, মানে যৌন জনন আর কি জিনিসটা সেটা তো বুঝতেছি না, আর একটু ভেঙে বলেন স্যার। এই যে প্রজনন জিনিসটা, এটা দুই রকমের হয়। হ্যাঁ, আচ্ছা, ভেঙেই বলতেছি, এই প্রজনন বা জননটা দুই রকমের হতে পারে। প্রজনন বা জনন দুই রকমের হতে পারে, একটা হচ্ছে যৌন জনন, আর একটা হচ্ছে অযৌন জনন। তো স্যার এখন যদি বলে যে স্যার যৌন জননটা কি, এটা হচ্ছে 99% স্টুডেন্ট এটা জানে যে যৌন জনন জিনিসটা কি। 1% স্টুডেন্ট জানে না। তা যারা জানে না ওরা যে স্টুডেন্ট খারাপ তা না, হয়তো বা অন্য কোনো কারণে না জানতে পারে। তাহলে দেখো, এই যৌন জননটা আমি বলে দিচ্ছি সোজা বাংলায় যদি বলি, একটা পুং জনন কোষ, একটা স্ত্রী জনন কোষ মিলনের মাধ্যমে যদি কোনো জনন হয়, স্যার আর একটু সহজ করে বলেন, আর একটু সহজ করে যদি বলি, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলনের মাধ্যমে যে জননটা হয় সেটাকে যৌন জনন বলা হয়। ঠিক আছে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে। তো আমি যদি এখানে খেয়াল করি যে শুক্রাণু জিনিসটা কি, শুক্রাণুকে বাংলাতে আবার কি বলা হয়, শুক্রাণুকে বাংলাতে বলা হয় পুংজনন কোষ। যেহেতু এটা পুরুষে হয় এই জন্য এটা পুংজনন কোষ। তাহলে দেখো, জনন হওয়ার জন্য, এই জননের জন্য কি দরকার, জননের জন্য জনন কোষ দরকার।
তো জননের জন্য সাধারণত কি দরকার? জনন কোষ দরকার। পুরুষ থেকে যেটা আসে সেটা হচ্ছে পুংজনন কোষ। এই পুংজনন কোষকে আবার বলা হয় শুক্রাণু। আর স্ত্রী থেকে যেটা আসে সেটা হচ্ছে স্ত্রীজনন কোষ। স্ত্রী থেকে যে কোষটা হয় সেটা হচ্ছে স্ত্রীজনন কোষ। এটাকে আমরা বলে থাকি ডিম্বাণু। এটাকে আমরা কি বলে থাকি? ডিম্বাণু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে জনন কোষকে আবার ইংলিশে বলা হয়, এই জনন কোষটাকে ইংলিশে বলা হয় গ্যামিট। জনন কোষকে ইংলিশে বলা হয় কি? গ্যামিট। ঠিক আছে, তো আমরা এটাকে বলবো কি? পুংগ্যামিট। এটাকে আমরা কি বলবো? পুংগ্যামিট বলবো। আচ্ছা, আমি এটা মুছে দিই। এটাকে আমরা বলবো কি? পুংগ্যামিট। আর এটাকে আমরা কি বলবো? স্ত্রীগ্যামিট। এটাকে আমরা কি বলবো? স্ত্রীগ্যামিট। তাহলে দেখো, খেয়াল করো, এই যে দেখো, এই জনন কোষটাকে যদি আমরা গ্যামিট বলি, পুংজনন কোষটাকে বলবো আমরা পুংগ্যামিট। এই জনন কোষটাকে যদি আমি গ্যামিট বলি, তাহলে স্ত্রীজনন কোষটাকে বলবো স্ত্রীগ্যামিট। এটাকে কেউ কেউ আবার গ্যামেটও বলে থাকে। এটাকে আবার কেউ কেউ গ্যামেটও বলে থাকে। তাহলে দেখো, এটার আসলে ইংলিশ বানানটা হচ্ছে এরকম, গ্যামিট। কেউ কেউ এটাকে বাংলাতে গ্যামিট বলে, কেউ কেউ এটাকে বাংলাতে গ্যামেট বলে। আসলে একই জিনিস। এটাকে গ্যামিট বলে, কেউ কেউ আবার কি বলে? গ্যামেট বলে। এটা আসলে একই জিনিস। এটা আসলে কি জিনিস? একই জিনিস। আপাতত এই দুইটা জিনিস তোমরা একটু মাথায় সেট করো। ওকে, এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ, এতটুকু জিনিস তোমাদের ক্লিয়ার? ওকে, তো এটা হচ্ছে যে জাস্ট এরকমই, যে জননের জন্য জনন কোষ দরকার হয়। যেটা পুরুষ থেকে আসে সেটা পুংজনন কোষ, যেটা স্ত্রী থেকে আসে সেটা স্ত্রীজনন কোষ। ঠিক আছে, আর যেহেতু জনন কোষটাকে ইংলিশে গ্যামিট বলে, তাই এটাকে আমরা বলবো পুংজনন কোষকে বলবো পুংগ্যামিট, স্ত্রীজনন কোষকে বলবো আমরা স্ত্রীগ্যামিট। আর এগুলাকে যদি একটা খাস বাংলায় বলি, তাহলে পুংজনন কোষটাকে আমরা বলবো শুক্রাণু, স্ত্রীজনন কোষটাকে বলা হয় ডিম্বাণু। তো এই দুইটা জিনিস আমরা সবাই বুঝি। শুক্রাণু বললেও বুঝি, ডিম্বাণু বললেও বুঝি। কিন্তু এই দুইটা জিনিস বললে আমাদের মাথা ঘুরায় যায়। পুংজনন কোষ এটা আবার কি, পুংগ্যামিট কি, এটা আবার কি, একই জিনিস। শুক্রাণু, পুংজনন কোষ, পুংগ্যামিট, একই অর্থ। হ্যাঁ, তো যাই হোক, তাহলে যে জননের মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে জননটা হয়, বা শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জননটা হয়, সেটাকে বলা হয় যৌন জনন। সিম্পল একটা কথা, তো করে নেওয়ার দরকার নেই। তো এই হচ্ছে কথা। আর যেটার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলনের প্রয়োজন হয় না, অন্য উপায়ে হতে পারে। স্যার, এটাও কি সম্ভব? হ্যাঁ, হতে পারে, তবে তুমি পারবা না। হ্যাঁ, আমিও পারবো না, বা মানুষ প্রজাতি কেউই পারবে না। অন্যান্য প্রজাতির যে কিছু প্রাণী আছে এবং কিছু উদ্ভিদ আছে, এদের অযৌন জনন হয়। যেমন তোমরা অনেকটা যেন হাইড্রার অযৌন জনন হতে পারে। তো যাই হোক, জিনিসটা হচ্ছে তাহলে মূল পার্থক্যটা হচ্ছে এটা, শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে যে জননটা হয় সেটা হচ্ছে যৌন জনন। আর শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া অন্য কোনো উপায়ে যদি জনন হয়ে থাকে, সেটা হয়ে যাবে অযৌন জনন। সেটা হতে পারে মুকুল সৃষ্টির মাধ্যমে। আবার কিছু কিছু জিনিস আছে, যে কিছু গাছপালা আছে, আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে পড়তেছি তাহলে অন্যদিকে না যাই, গাছপালার ডালপালা কেটে মাটিতে পুঁতে দিলেও অনেক গাছ হয়ে যায়। এটাকে অন কাইন্ড অফ অযৌন জনন বলা যায়। এখন তোমার হাতটা কেটে দিয়ে মাটিতে পুঁতে দাও, আরেকটা তো মানুষ হয়ে যাবে না। তো সবার ক্ষেত্রে তো একই জিনিস প্রযোজ্য না। তো কিছু উদ্ভিদ আছে যাদের যৌন জনন ঘটে, কিছু উদ্ভিদ আছে যাদের অযৌন জনন ঘটে। এখন অযৌন জনন মানে অনেকভাবেই হতে পারে, অযৌন জনন আবার অনেক রকমের হতে পারে। জাস্ট এটা বুঝো, শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়া অন্য কোনো উপায়ে যে জননটা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে অযৌন জনন। ঠিক আছে, আমরা এতটুকু জিনিস আশা করি বুঝতে পেরেছি। এখন কথাটা হচ্ছে, একটা জিনিস যদি তোমাদেরকে বলি যে স্যার, আমরা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে স্যার, আমাদের যৌন জনন, উদ্ভিদের কি যৌন জনন হয়? স্যার, উদ্ভিদকে তো বিয়ে শাদী করতে দেখি না স্যার। তাহলে উদ্ভিদের যৌন মিলন কীভাবে হয় স্যার? এটা কীভাবে হয় স্যার? একটা উদ্ভিদ আর একটা উদ্ভিদের উপর কীভাবে ঝাঁপিয়ে পড়ে? সম্ভব এটা না। ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উদ্ভিদও ঝাঁপিয়ে পড়ে না। ঝাঁপিয়ে পড়ে হচ্ছে তার শুক্রাণুগুলো। হ্যাঁ, উদ্ভিদের কি থাকবে? উদ্ভিদের শুক্রাণুকে বলবো আমরা,
কি বলি, পুংজনন কোষ, মানে শুক্রাণু বা পুংজনন কোষগুলো তো বলছি আমি একটু আগেই। শুক্রাণু ইকুয়াল টু পুংজনন কোষ, ডিম্বাণু ইকুয়াল টু স্ত্রীজনন কোষ। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে জিনিসটা হচ্ছে, খেয়াল করো, আশেপাশে যদি অপ্রাপ্তবয়স্ক কেউ থাকে তুমি হেডফোনটা ইউজ করতে পারো। আচ্ছা, এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম, অপ্রাপ্ত বলতে হচ্ছে 16-17 নিচে যদি কেউ থাকে। দেখো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, একটু দেখো এই শুক্রাণু এবং ডিম্বাণুর বিষয়টা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে যেটা হয় যে স্যার উদ্ভিদে কীভাবে জনজননটা হয়। এটা হতে পারে কারণ আমরা অনেক সময় যখন একজনকে যদি আরেকজন পছন্দ করে আমরা কি দিই জানো, একটা ছেলে যদি একটা মেয়েকে পছন্দ করে, অনেক সময় দেখো না নাটক সিনেমার মধ্যে এরকম হয় না যে ছেলেটা হাঁটু গেড়ে মেয়েটাকে দিচ্ছে, এই নাও তোমারই জন্য। ঠিক আছে, আমি তো বুঝাতে পারতেছি না, তোমরা জানো এটা এক্সপিরিয়েন্স আছে, হয়তো না থাকলেও তোমরা নাটক সিনেমায় দেখছো। তাহলে একটা ছেলে আর একটা মেয়েকে কী দেয়, ফুল দেয় যদি প্রপোজ করে বা পছন্দ করে, বা বিয়ের সময় অনেক সময় বর পক্ষ বা বর কনেকে ফুল দেয়। তো ফুল দেয়, এই ফুল জিনিসটা কি জানো, উদ্ভিদের আমরা পড়তেছি কি উদ্ভিদ প্রজনন না, আমরা পড়তেছি উদ্ভিদ প্রজনন। ঠিক আছে, একটা ছেলে একটা মেয়েকে একটা ফুল দিচ্ছে মানে কি, ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। ফুল কি উদ্ভিদের, তো ফুল দেয়া মানে কি, ফুল দেয়া মানে কিসের ইঙ্গিত করা, বুঝতে পারছো জিনিসটা? আমরা সবাই দুষ্ট কিন্তু নীরবে, আমরা সবাই দুষ্ট কিন্তু কি নীরবে। দেখো না হয় দেখো ফুল হচ্ছে একটা উদ্ভিদের জননাঙ্গ, তাহলে এই নাও তোমার জন্য একটা উদ্ভিদের জননাঙ্গ নিয়ে এসেছি। ঠিক আছে, জিনিসটা কত খারাপ দেখায় না? কিন্তু আসলে আমরা মোটামুটি মানুষ মানেই হচ্ছে দুষ্টু। হ্যাঁ, কেউ হয়তো আমার মতো কেউ সামনাসামনি বলে না, কিন্তু ম্যাক্সিমামই দেখবা ভিতরে ভিতরে। হ্যাঁ, তো যাই হোক, এই যে ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। এই ফুলের ভিতরেই কিন্তু পুংজনন কোষটা তৈরি হবে, এই ফুলের ভিতরেই কিন্তু স্ত্রীজনন কোষটা তৈরি হবে। বুঝতে পেরেছ? খেয়াল করো এই জিনিসটা, আশা করি তোমরা বুঝছো। এই ফুল হচ্ছে, এখন আমি তোমাদেরকে আবারও একটু করে বলি, শুক্রাণুটা কি পুংজনন কোষ, ডিম্বাণুটা কি স্ত্রীজনন কোষ। এই জনন কোষটা যে অঙ্গে তৈরি হয় তাকে বলা হয় জননাঙ্গ। জনন কোষগুলো যে অঙ্গে তৈরি হবে সেটাকে বলা হয় জননাঙ্গ। তাহলে এই পুংজনন কোষটাও জননাঙ্গে তৈরি হবে, স্ত্রীজনন কোষটাও জননাঙ্গে তৈরি হবে। তাহলে মানুষের জননাঙ্গ তো তোমরা জানো, কিন্তু উদ্ভিদের জননাঙ্গ কি, ফুল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। তাহলে আমাদের উদ্ভিদের প্রজনন যদি পড়তে হয় উদ্ভিদের জননাঙ্গটা পড়তে হবে। উদ্ভিদের কি পড়তে হবে, উদ্ভিদের জননাঙ্গ পড়তে হবে। তো এখন আমরা উদ্ভিদের জননাঙ্গ পড়বো। হ্যাঁ, এখন থেকে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ফুল দেয় কিসের ইঙ্গিত দেয় বুঝছো তো? মেয়েরা এটা গ্রহণ করবে না, বলে যে আরো অন্য কিছু আনো, খাবারের কিছু আনো। হ্যাঁ, খিদে লাগছে খেয়ে নিই, কিন্তু উল্টাপাল্টা জিনিস দিচ্ছ কেন? বিয়ের পরে তো এগুলো এমনি হয়। তো দেখো আমি যদি বলি এটা আবার ইঙ্গিত দিয়ে বোঝাতে হয়। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে যে তাহলে আমাকে উদ্ভিদের প্রজনন পড়ার জন্য উদ্ভিদের জননাঙ্গটা পড়তে হবে। আমাদের কি পড়তে হবে, উদ্ভিদের জননাঙ্গটা দেখবো আজকে আমরা। দেখো উদ্ভিদের জননাঙ্গ অবশ্য মানুষেরটা সুন্দর করে আঁকতে পারি আমি, কিন্তু উদ্ভিদেরটা একটু আঁকতে গেলে আমার হাতটা একটু কেঁপে ওঠে। আচ্ছা আমি আগে তোমরা একটু সুন্দর করে আঁকবো আর কি। আর যেহেতু ক্লাস আমি যদি সুন্দর করে আঁকতে যাই অনেক সময়ের দরকার। হ্যাঁ, তোমরা একটু আস্তে ধীরে সুন্দর করে আঁকবো আর কি। দেখো বই পেও না, এটা আমি সব জিনিস বুঝিয়ে দেবো আস্তে আস্তে। দেখছো কিউট না, অনেক কিউট। ওকে, শরীরটা বেশি ভালো না বুঝছো, এই জন্য এগুলো তো এনার্জি দিয়ে পড়ালে মজা পাওয়া যায়, তো এনার্জিটা নাই। স্যার এনার্জি কোথায় গেছে আপনার? টায়ার্ড। তাহলে দেখো এরকম একটা জিনিস থাকবে, ভয় পেও না, আমি আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি আসলে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কি,
তোমরা আমার সাথে সাথে চাইলে আঁকতে পারো। হুম, এই একটা ফুল তো বিভিন্ন রকমের থাকতে পারে। হ্যাঁ, পৃথিবীতে উদ্ভিদ তো আর একরকম না। উদ্ভিদগুলো যেমন ভিন্ন ভিন্ন, জননাঙ্গগুলো ভিন্ন ভিন্ন, ডিফারেন্ট টাইপ অফ জননাঙ্গ আছে। হ্যাঁ, তো যাই হোক, সব তো আর আমি আঁকতে পারবো না, যে কয়েকটা আঁকতে পারি সেগুলো আমি এঁকে দেখাচ্ছি। তো এই হচ্ছে কথাবার্তা। এখন খেয়াল করো, এখন জিনিসটা হচ্ছে এরকম যে স্যার এখানে কোনটা কি কিছুই তো বুঝতেছি না স্যার। হ্যাঁ, বলবো জননাঙ্গ খুঁজে পাচ্ছ না, আমি দেখাবো, দাঁড়াও। পুরাটাই জননাঙ্গ। হ্যাঁ, ওকে, আচ্ছা আর না কি, হ্যাঁ তো গ্যাঞ্জাম করার দরকার নেই, আমরা কম কম আঁকবো, ঠিক আছে। ওকে, এই তো মোটামুটি আমরা এই জিনিসগুলো তাহলে দেখো। প্রথম কথা হচ্ছে, আমি যদি বলি যে এখানে কি কি রয়েছে, তো আমি যদি পুরো ফুলটাকে যদি আমরা এক্সপ্লেন করতে চাই কি কি অংশ রয়েছে, এটা তোমাদের ক্লাস 10-এও ছিল। দেখো, একদম বাইরে যে অংশগুলো রয়েছে এগুলোকে বলা হয় বৃতি। এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো বৃতি। হ্যাঁ, বৃতির পরের অংশটা, এখন এক একটা অংশকে আমরা বলবো, এক একটা অংশকে, এটা তো এরকম একটা অংশ না, চারদিকেই থাকবে এটা। তোমরা কখনো কাউকে ফুল না দিলেও অন্ততপক্ষে ফুলটা দেখার জন্য, মানে এই পড়াগুলো বোঝার জন্য একটা ফুলটা হাতে নিও। হ্যাঁ, তো এই এক একটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ। এক একটা অংশকে আমরা কি বলবো? এক একটা অংশকে আমরা বলবো বৃত্তাংশ। হ্যাঁ, আর এরকম একটা বৃত্তাংশ, আরেকটা বৃত্তাংশ, আরেকটা বৃত্তাংশ, এইভাবে 5-6টা বৃত্তাংশ মিলে যেটা তৈরি হয়, সবকটা বৃত্তাংশ মিলে যেটা হয় সেটাকে বলবো আমরা বৃতি। সেটাকে আমরা বলবো কি? বৃতি। তাহলে একটাকে বলবো আমরা বৃত্তাংশ, কয়েকটা বৃত্তাংশ মিলে যেটা হয় তাহলে বৃতি। তাহলে দেখো, এটা হচ্ছে ফুলের একটা স্তবক। ফুলের একটা স্তবক মানে কি? মানে যত চারপাশে যতগুলো আছে সবাই মিলে হচ্ছে বৃতি, আর এক একটা অংশ বা এক একটা সদস্যকে বলা হয় বৃত্তাংশ। হ্যাঁ, তো আমরা বৃতিকে বলবো স্তবক, আর বৃত্তাংশ বলবো ওই স্তবকের সদস্য। বৃতিকে বলবো স্তবক, আর বৃত্তাংশ বলবো ওই স্তবকের সদস্য। ক্লিয়ার? ওকে, এখন আমরা পরবর্তীতে যদি যাই, স্যার এটা কি? এটা হচ্ছে স্যার পাপড়ি। খেয়াল করো, এটা হচ্ছে পাপড়ি, বা এটাকে আমরা অনেক সময় দলমণ্ডল বলে থাকি। কি বলে থাকি? এটাকে আমরা অনেক সময় দলমণ্ডল বলে থাকি। ঠিক আছে, তারপরে যদি আমরা ঢুকি, একটু ভিতরে যদি ঢুকি, তাহলে আমরা পাবো হচ্ছে এটা হচ্ছে পুংকেশর। এটা হবে কি? পুংকেশর। তাহলে দেখো, এই পুংকেশরটা খেয়াল করো, এই পুংকেশরের মধ্যেই কিন্তু পরাগরেণুটা তৈরি হয়। এই যে পুংজননকোষটা তৈরি হবে, এই পুংকেশর থেকেই মূলত পুংজননকোষটা তৈরি হয়। আর এটা হচ্ছে শ্রীকেশর। হ্যাঁ, বা গর্ভকেশর বলবো আমরা। এটাকে আমরা কি বলবো? শ্রীকেশর বা গর্ভকেশর বলবো। তো এখানে খেয়াল করো, এক একটা সদস্যকে আমরা কি বলবো? পুংকেশর। আর সবাইকে মিলে আমরা যেটাকে বলবো সেটা হচ্ছে পুংস্তবক। সবাইকে মিলে আমরা কি বলবো? পুংস্তবক। হ্যাঁ, পুংস্তবক। বুঝতে পেরেছো তোমরা? এই ভালো করে খেয়াল করো। তো এক একটাকে আমরা বলবো কি? পুংকেশর। আর সবাইকে মিলে, সবকটাকে মিলে আমরা বলবো পুংস্তবক। আবার যদি এটা বলি আমরা, এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে শ্রীকেশর, এটা হচ্ছে শ্রীকেশর বা গর্ভকেশর বলা যায় অনেক সময়। এটা হচ্ছে গর্ভকেশর, বা এটাকে আমরা বলবো, সবাইকে বলবো শ্রীস্তবক। হ্যাঁ, শ্রীস্তবক। এক একটাকে বলবো আমরা পুংকেশর, সবাইকে মিলে বলবো আমরা একটা পুংকেশর, দুইটা পুংকেশর, তিনটা পুংকেশর, সবকটাকে মিলে বলবো আমরা পুংস্তবক। তারপর হচ্ছে গর্ভকেশর আমরা বলবো শ্রীস্তবক। হ্যাঁ, এখন দেখো, এখন একটা জিনিস, আমি যদি সিরিয়ালটা মেনটেন করি, তাহলে এক নম্বর হচ্ছে বৃতি, একদম বাইরের দিকে যে দুইটা অংশ, এগুলোকে আমরা বলবো বৃতি। তারপরে বৃতির একটু পরে হচ্ছে কি? 2 নম্বর হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি। তারপরে যদি একটু ভিতরে যদি যাই,
সেটা হচ্ছে আমরা পুংস্তবক, তারপরে হচ্ছে আমরা শ্রীস্তবক পাবো। তা দেখো আরেকটা স্তবক আছে, কিন্তু তোমাদের বই ওইভাবে এটা বলে নাই। আরেকটা স্তবক এখানে থ্যালামাস বা পুষ্পাক্ষ বলা হয়, মানে পুরা ফুলটা, সম্পূর্ণ ফুলটা যার উপর দাঁড়ায় আছে, তাকে বলা হয় থ্যালামাস। এটাকে তোমাদের বইটাকে নাম্বারিং করে নাই, নাম্বারিং না করেই বলতেছে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক। তো পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় স্তবক। পুংস্তবক কি? ফুলের তৃতীয় স্তবক। আর শ্রীস্তবক কি? শ্রীস্তবক হচ্ছে ফুলের চতুর্থ স্তবক। তো আমি আবারও বলি, পুংস্তবক হচ্ছে ফুলের তৃতীয় স্তবক, আর শ্রীস্তবক হচ্ছে ফুলের চতুর্থ স্তবক বলা হয়। থ্যালামাস বা পুষ্পাক্ষ, এটার বাংলাটা হচ্ছে যার উপর ফুলটা দাঁড়িয়ে আছে তাকে থ্যালামাস বা পুষ্পাক্ষ বলা হয়, ওকে। তো এই পর্যন্ত আমরা মোটামুটি এই জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি এবং এগুলো পারবো, এগুলো আশা করি তোমরা পারবা। এখন একটু যদি আমরা এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা জিনিসটা বলো। ওকে, তো আমি যদি এটা মুছে দিই তাহলে আমরা যে জিনিসটা, মানে এটা হচ্ছে ফুলের কিছু বেসিক কিছু অংশ। তবে খেলাটা কোন জায়গায় জানো? আমাদের প্রজনন যেহেতু করতেছি, প্রজননের জন্য আমার লাগবে কি? প্রজননের জন্য আমার পুংজনন কোষ লাগবে, যেটা পুংকেশরে তৈরি হবে। প্রজননের জন্য আমার স্ত্রীজনন কোষ লাগবে, সেটা ওই যে শ্রীস্তবকে তৈরি হবে। তাহলে দেখো মূলত খেলাধুলাটা হবে এইটা আর এটার মধ্যে, হয়তো পুংস্তবক এবং শ্রীস্তবকের মধ্যে হবে। আর বাকি যা আছে এরা হচ্ছে সাহায্যকারী স্তবক। তেমন অনেক সময় যে একটা ছেলে একটা মেয়ের সাথে দেখা করতে যায়, তার বন্ধু বান্ধবগুলো চারপাশ দিয়ে গার্ড দেয় ওদিক দিয়ে, হ্যাঁ কেউ আসে কিনা, দেখে ফেলে কিনা, এরকম। তো আসলে এরাই হচ্ছে মেইন নায়ক নায়িকা, আর বাকিগুলো হচ্ছে সাহায্যকারী, হ্যাঁ সখী। তো ওইগুলো হচ্ছে সাহায্যকারী স্তবক। তো এটা আমরা মুছে দিই, এটা হচ্ছে সাহায্যকারী স্তবক। তো আমার আসল জিনিসটা হচ্ছে এগুলো তোমাদের ক্লাস 10-এ বেশি আলোচনা করা হয়েছে, ক্লাস 9-10-এ সাহায্যকারী স্তবক। তো আমাদের মেন স্তবক হচ্ছে এই যে পুংস্তবক, যেখানে এটা হচ্ছে পুংস্তবক যেখানে পুংজনন কোষটা তৈরি হবে। আচ্ছা আমি একটা রাখলে বেটার হয়, আমি একটা রাখি। তো আমি একটা রাখলাম, সেটা হচ্ছে যে এটা ধরি আমরা পুংস্তবক, মানে একটা হইলে পুংকেশর, অনেকগুলো হইলে পুংস্তবক, আর এটা হচ্ছে গর্ভকেশর। হ্যাঁ, তো এই যে শ্রীস্তবকের এইটার মধ্যে তৈরি হবে শ্রীজনন কোষ, আর পুংকেশের মধ্যে এটা হবে পুংজনন কোষ, আর বাকিগুলো হচ্ছে সাহায্যকারী স্তবক। হ্যাঁ, তো আরও যেগুলো ছিল এগুলোও কিন্তু এগুলোর মধ্যে তৈরি হয়, কিন্তু এগুলো সাহায্যকারী। তো আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে ফাইন। আমরা এখন যে কাজটা করব একটু খেয়াল করি। আমরা কি করব, যে এখন আমাদের মূল উদ্দেশ্যটাই কি জানো? মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে এখানে আসলে কিভাবে, এই জায়গাটার মধ্যে আসলে কিভাবে মানে পুংজনন কোষটা তৈরি হয় সেটা আমরা জানবো, আর এই জায়গাটার মধ্যে কিভাবে শ্রীজনন কোষটা তৈরি হয় সেটা আমরা জানবো। তাহলে আমরা আগে জানবো যে এটার মধ্যে কিভাবে পুংজনন কোষটা তৈরি হচ্ছে, মানে এই জিনিসটার ভিতরে কিভাবে পুংজনন কোষটা তৈরি হয় সেটা জানবো, আর এটার মধ্যে কিভাবে শ্রীজনন কোষটা তৈরি হয় সেটা জানবো। তাহলে আমাদের প্রথম কাজ পুংজনন কোষটা কিভাবে তৈরি হয় জানা, তারপর শ্রীজনন কোষটা কিভাবে তৈরি হয় জানা। তখন দুইটা জিনিসকে মিলাইয়া দিব, মিলাইয়া দেওয়ার পরে এখান থেকে কিভাবে একটা নতুন বীজ বা উদ্ভিদ হয় সেটা আমরা জানবো। তো প্রথমে আমরা ওই পুংকেশর সম্পর্কে হালকা একটু ধারণা নিয়ে নিই। প্রথমে আমরা পুংজনন কোষ সম্পর্কে একটা হালকা ধারণা নিয়ে নিই। তো আমি যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে খেয়াল করো, আমরা ধরো আমি একটু বড় করে আঁকলাম, এটা আবার 3টা বা 2টা 4টাও থাকতে পারে। হ্যাঁ, এই জায়গাতে আচ্ছা আমি আগে লিখি যে এই অংশটাকে আমরা বলবো, এই অংশটাকে বলবো আমরা পরাগদানি। এটা তো পুংকেশর, এটা কি? এটা হচ্ছে পুংকেশর। পুরাটার নাম কি? পুরাটার নাম হচ্ছে পুংকেশর। হ্যাঁ, এই পুরাটার নাম হচ্ছে পুংকেশর। তো এটাকে আমরা বলবো পরাগধানী। এটাকে আমরা কি বলবো? পরাগধানী। এতটুকু অংশকে আমরা বলবো কি? পরাগধানী। আর এতটুকু অংশকে আমরা বলবো আমরা কি বলবো? এটা পুংদণ্ড। ঠিক আছে, এই তো এখন এই পরাগধানীর ভিতরে কিভাবে পরাগরেণুটা তৈরি হয় সেটা আমাকে জানতে হবে। এই পরাগধানীর ভিতরে কিভাবে এখন আমার মূল কথাটা হচ্ছে, আমি প্রথমে কি বলছিলাম? পুংজনন কোষটা
কীভাবে তৈরি হয় জানতে হবে। তো পুংজনন কোষটা কোথায় তৈরি হয়? পুংকেশরে তৈরি হয়। পুংকেশরের কোন জায়গাটাতে তৈরি হবে? পুংকেশরের দুইটা অংশ আছে আমরা পাইছি, একটা হচ্ছে পুংদণ্ড আর হচ্ছে পরাগধানী। তো পুংকেশরের পরাগধানীতে, এই যে পরাগধানীটাতে, এই যে পরাগধানীতে পুংজনন কোষটা তৈরি হয়। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে মেইন। এখন এটা হচ্ছে যে একটা পরাগধানীতে 4টা কোণা থাকে, এদিকে একটা কোণা, এদিকে একটা কোণা, এই পাশে একটা কোণা, ওই পাশে একটা কোণা, 4টা কোণা থাকে। 4 কোণাতে 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। কি থাকে বললাম? আর্কিস্পোরিয়াল কোষ। 4 কোণাতে 4টা কি থাকবে? আর্কিস্পোরিয়াল কোষ। 4 কোণায় 4টা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। ওই আর্কিস্পোরিয়াল কোষগুলো থেকে কিন্তু এক পর্যায়ে পরাগরেণুগুলো তৈরি হবে। এক পর্যায়ে পুংজনন কোষ তৈরি হবে। তো তোমাদেরকে মূলত আজকে আমাদের কাজটা হচ্ছে কি? আজকে আমাদের মূল কাজটা হচ্ছে, খেয়াল করো, আমরা হচ্ছে যে পুংকেশরটাকে আমরা মোটামুটি একটা আইডিয়া নিব, পুংকেশরের একটা আইডিয়া নিব, এবং একই সাথে আমরা শ্রীকেশরের একটা আইডিয়া নিব। তাহলে পুংকেশর এবং একই সাথে শ্রীকেশর বা শ্রীস্তবক সম্পর্কে পরিচয় জানবো। আমাদের সেকেন্ড ক্লাসটা হবে যে এই যে পুংকেশরের দুইটা অংশ, একটা হচ্ছে পরাগধানী, একটা হচ্ছে পুংদণ্ড। এখন পরাগধানীর মধ্যে এক ধরনের আর্কিস্পোরিয়াল কোষ থাকে। ওই আর্কিস্পোরিয়াল কোষটাই এক পর্যায়ে পুংজনন কোষ তৈরি হয়। তাহলে আর্কিস্পোরিয়াল কোষ থেকে কীভাবে পুংজনন কোষ তৈরি হয় সেটা হবে আমাদের আমাদের নেক্সট লেকচারে হবে। ঠিক আছে, জাস্ট এতটুকু মাথায় রাখো। পুংজনন কোষ তৈরি হয় পুংকেশরের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা পুংদণ্ড, একটা পরাগধানী। ওই পরাগধানীর 4 কোণায় 4টা আর্কিস্পোরিয়াল থাকে। আর্কিস্পোরিয়াল কোষ থেকে কি তৈরি হয়? পুংজনন কোষ তৈরি হয়। ঠিক আছে, আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এখন আমরা যে কাজটা করব, আমরা দেখি এখন একটু খেয়াল করি যে আমরা শ্রীস্তবকটা সম্পর্কে জানবো। তো তোমরা ইতিমধ্যেই খেয়াল করো, কিন্তু এই যে দেখো, এটাকে আমরা বলবো কি? শ্রীস্তবক। একটু আগে যেটা আঁকছিলাম, হ্যাঁ, তো এটাকে আমরা কি বলবো? এক কথায় এটাকে আমরা বলবো শ্রীস্তবক। এর কয়টা অংশ আছে একটু দেখি তো আমরা। আর একটা অংশ হচ্ছে গর্ভমুণ্ড, এই অংশটাকে, যে মাথাটা, এটাকে আমরা বলবো গর্ভমুণ্ড, এটাকে আমরা বলবো গর্ভমুণ্ড, এটাকে আমরা বলবো গর্ভদণ্ড, এইটাকে আমরা বলবো গর্ভাশয়। ঠিক আছে, তো এই গর্ভাশয়টার মধ্যে জায়গা আছে না? তো এই গর্ভাশয়টার মধ্যে খেয়াল করবা, এই গর্ভাশয়ের মধ্যে কিন্তু শ্রীজনন কোষটা তৈরি হয়। তো এই যে শ্রীজনন কোষ যেটা আমরা দেখছি, ওই শ্রীজনন কোষটা মূলত কোথায় তৈরি হবে? এই গর্ভাশয়টাতে তৈরি হবে। স্যার গর্ভাশয়ের মধ্যে কিছু আছে? হ্যাঁ, গর্ভাশয়ের মধ্যে একটা জিনিস আছে। গর্ভাশয় খেয়াল করো, গর্ভাশয়ের মধ্য থেকে, গর্ভাশয়ের একটা টিস্যু আছে, গর্ভাশয়ের এক ধরনের টিস্যু আছে, যে টিস্যু থেকে গর্ভাশয়ের একটা টিস্যু আছে, ওই টিস্যুটাকে আমরা বলি, টিস্যু মানেই তো কোষের সমন্বয়। গর্ভাশয়ে এক ধরনের টিস্যু বা কোষের সমন্বয় আছে, ওটাকে আমরা বলি অমরা। হ্যাঁ, অমরা, ইংলিশে বলি এটাকে প্লাসেন্টা। ওই ইংলিশে এটাকে আমরা বলি কি? প্লাসেন্টা। ওই অমরা বা প্লাসেন্টা থেকে, এই অমরা বা কি আমরা কি বলতেছি, যে এই অমরা বা প্লাসেন্টা থেকে এক পর্যায়ে, হ্যাঁ, একটা জিনিস তৈরি হবে, যেটাকে আমরা বলে থাকি, এই অমরা বা প্লাসেন্টা থেকে আমরা বলি যে এক পর্যায়ে একটা ডিম্বক তৈরি হবে। তাহলে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে গর্ভাশয়ের একটা টিস্যু, এই গর্ভাশয়ের একটা বিশেষ টিস্যু, যে টিস্যু থেকে, হ্যাঁ, একটা অংশ তৈরি হবে, এটাকে বলা হয় ডিম্বক। হ্যাঁ, ডিম্বক বলা হয়। কি বলা হয়? ডিম্বক বলা হয়। ওই ডিম্বকের ভিতরে কিন্তু ওই যে শ্রীজনন কোষটা তৈরি হয়। স্যার আরেকটু বলেন, আরেকবার ভালো করে খেয়াল করো। প্রথম কথা হচ্ছে যে শ্রীজনন কোষটা তৈরি হবে এই শ্রীস্তবকের কোনো একটা জায়গায়। শ্রীজনন কোষটা তৈরি হবে শ্রীস্তবকের কোনো একটা জায়গায় তৈরি হবে। তো শ্রীস্তবকের কী কী অংশ আছে? শ্রীস্তবকের গর্ভমুণ্ড আছে, শ্রীস্তবকের গর্ভদণ্ড আছে, শ্রীস্তবকের গর্ভাশয় আছে। ঠিক আছে, এখন এই গর্ভাশয়ের, ভালো করে খেয়াল করো, এই যে গর্ভাশয়ের একটা বিশেষ টিস্যু আছে, গর্ভাশয়ের মধ্যে একটা বিশেষ টিস্যু আছে, যেটাকে বলে অমরা। ওই টিস্যু থেকে
আর একটা জিনিস তৈরি হয় ডিম্বক। তাহলে গর্ভাশয়ের ভিতর কি তৈরি হচ্ছে বলো তো? এই যে দেখো, এই যে গর্ভাশয়ের ভিতর ডিম্বক তৈরি হচ্ছে। তো এই গর্ভাশয়ের ভিতর একটা ডিম্বক থাকে, ওই ডিম্বকের ভিতর সৃজনন কোষটা তৈরি হয়। ঠিক আছে, আমি যদি তোমাকে যদি একটা সহজ করে বলি, এই যে দেখো গর্ভাশয়ের ভিতর একটা ডিম্বক আছে, আর ডিম্বকের ভিতর এখানেও ডিম্বকের ভিতরেও একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। ঠিক আছে, এখানে আর্কিস্পোরিয়াল কোষ তাহলে একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকে, ওই আর্কিস্পোরিয়াল কোষ থেকেই এক পর্যায়ে সৃজনন কোষ বা ডিম্বাণুটা তৈরি হবে। ঠিক আছে, এতটুকু জিনিস আশা করি বুঝতে পেরেছ। আর কথা হচ্ছে স্যার এই জিনিসটা আবার কি লিখলেন? তো গর্ভাশয়ের ভিতর ডিম্বক থাকে, আবার ডিম্বকটা যে টিস্যু থেকে তৈরি হয়, ডিম্বকটা যে টিস্যু থেকে তৈরি হচ্ছে, এই টিস্যুটাকে আমরা বলবো অমরা বা প্লাসেন্টা। এই টিস্যুটাকে আমরা কি বলবো? অমরা বা প্লাসেন্টা। এই জিনিসটা আচ্ছা, এতটুকু জিনিস তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো। সিম্পলি তোমরা চিন্তা করো, সেটা হচ্ছে শ্রীস্তবকের তিনটা অংশ, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়। তো এই যে গর্ভাশয়ের এই যে দেখো, এটা হচ্ছে গর্ভাশয়, এই গর্ভাশয়ের মধ্যে তৈরি হয় ডিম্বক আরেকটা অংশ। গর্ভাশয় পুরাটা হচ্ছে গর্ভাশয়, তার ভিতরে তৈরি হবে আরেকটা অংশ যেটাকে বলবো আমরা ডিম্বক। তো গর্ভাশয়ের যে টিস্যু থেকে তৈরি হবে সেটাকে আমরা বলবো, গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বকটা তৈরি হবে সেটাকে বলি আমি অমরা। আর গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকের ভিতর আর্কিস্পোরিয়াল কোষ, ডিম্বকের ভিতর কি কোষ? আর্কিস্পোরিয়াল কোষ। ওই আর্কিস্পোরিয়াল কোষকে তোমরা পরিমণির কথা কি বলতেছো? হ্যাঁ, এই আর্কিস্পোরিয়াল কোষ, খেয়াল করো, এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে এক পর্যায়ে সৃজনন কোষটা তৈরি হবে। এতটুকু বুঝছো কিনা? বুঝছো কিনা এতটুকু? তাড়াতাড়ি কনফার্ম করো। এত মানে এই বেসিক জিনিসগুলো যদি না বুঝো তাহলে তো বিপদ। জাস্ট সিম্পল একটা কথা, সেটা কি যে সৃজনন কোষটা তৈরি হবে শ্রীস্তবকের কোন জায়গাতে? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, তিনটা অংশ আছে। এই যে পুরাটা হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়ের ভিতরে একটা জিনিস আছে ডিম্বক। তো গর্ভাশয়ের ভিতর যে ডিম্বক আছে, ওই ডিম্বকের মধ্যে একটা কোষ থাকে আর্কিস্পোরিয়াল কোষ। ওই আর্কিস্পোরিয়াল কোষ থেকে এক পর্যায়ে সৃজনন কোষ তৈরি হবে। আর অনেকগুলো ধাপ পেরিয়ে, এখান থেকে ধাপ করে ওইখানে চলে যাবে না, আরও অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর সৃজনন কোষ তৈরি হবে। ঠিক আছে, আর ডিম্বক যেটা আমি বলতেছি, ডিম্বকটা কি? এই যে ডিম্বক যেটা বললাম, খেয়াল করো, ওই ডিম্বকটা গর্ভাশয়ের যে টিস্যুটা থেকে তৈরি হয়। তা আমি সোজা কথা, পোড়াটাকে বলবো গর্ভাশয়, ভিতরটাকে বলবো ডিম্বক। পোড়াটাকে গর্ভাশয়, ভিতরটাকে বলবো ডিম্বক। আর ডিম্বকের ভিতরে আছে আর্কিস্পোরিয়াল কোষ। ওই আর্কিস্পোরিয়াল কোষ বিভাজিত হয়ে এক পর্যায়ে সৃজনন কোষ তৈরি করবে। আমি আবারও বলি, পোড়াটা গর্ভাশয়, তার ভিতর ডিম্বকের ভিতর তাকে একটা আর্কিস্পোরিয়াল কোষ, ওই আর্কিস্পোরিয়াল কোষ থেকেই অনেকগুলো কোষ বিভাজিত হয়ে এক পর্যায়ে সৃজনন কোষ তৈরি করবে। তো এখানে একটা জিনিস রয়ে গেল, সেটা কি? যে গর্ভাশয়ের ভিতরে ডিম্বকটা যে টিস্যু থেকে তৈরি হচ্ছে, ওই টিস্যুটাকে আমরা বলি অমরা বা প্লাসেন্টা। ওকে, এখন কথাটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে আমরা দুই জায়গায় কিন্তু আর্কিস্পোরিয়াল কোষ পাইছি। আমরা পরাগধানীতেও কিন্তু আর্কিস্পোরিয়াল কোষ পাইছিলাম, চার কোণায় 4টা আর্কিস্পোরিয়াল কোষ। আবার এই যে এই শ্রীস্তবকের গর্ভাশয়েও কিন্তু আমরা আর্কিস্পোরিয়াল কোষ পাচ্ছি, তাই না? এখানেও পাচ্ছি, আমরা এখানেও পাচ্ছি। তো তাহলে এইখানকার আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হবে পুংজনন কোষ, এইখানকার আর্কিস্পোরিয়াল কোষ থেকে তৈরি হবে সৃজনন কোষ। তো কিভাবে তৈরি হয় সেটা আমরা জানার আগে আমাদের ডিম্বকটা সম্পর্কে একটু জানতে হবে। ডিম্বক কয়েক রকমের, ডিম্বকের গঠনটা আমাদের জানতে হবে। একটু খেয়াল করো, মানে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বকটা আছে, যেটা আগে দেখলাম, এটার গঠনটা একটু বড় করে আঁকবো এবং এটার গঠনটা লাগবে। এটার গঠনটা না জানলে অনেকগুলো এমসিকিউ এবং পরবর্তী টপিকগুলো বুঝতে একটু আমাদের সমস্যা হবে, এই জন্য এটা না পড়ালেই নয়। তো আমরা ডিম্বকের গঠনটা আমরা একটু করে পড়ে নিব। হ্যাঁ, তো আমি যদি একটু আমি চিত্রটা একটু তাড়াতাড়ি করে এঁকে ফেলতেছি, তোমরা একটু সুন্দর করে আঁকবা,
ডিম্বকের আকৃতিটা অনেকটা ডিম্বাকৃতির, হ্যাঁ, অনেকটা ডিম্বাকৃতির, এরকম ডিম্বকের আকৃতিটা অনেকটা ডিম্বাকৃতির। তো আমরা এটাকে এরকম করে আঁকবো। ঠিক আছে, এরকম করে আঁকবো। তো জিনিসটা হচ্ছে এরকম, তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। তো এটা হচ্ছে আমরা পুরো ডিম্বকটা আঁকতেছি। কি আঁকতেছি? আমরা এখন ডিম্বকটা আঁকতেছি। ডিম্বকের বেশ কয়েকটা জিনিস আছে। আমি তখন ভিতরে গর্ভাশয়ের ভিতর যেটা আছে, সেটা ডিম্বক। ডিম্বকটা তো আমরা ভিতরে বড় করে আঁকতে পারি না, একটু বড় করে গঠনটা আমরা পড়ব। এখন দেখো, এই যে দেখো, এটার ভিতরে কিছু কোষ থাকবে, যেটাকে আমরা বলি কিছু কোষ থাকবে। এগুলাকে আমরা আগে দিয়ে দিই, তারপর নামগুলো আমরা বলবো। হ্যাঁ, কর্টেক্সের মতো কিছু কোষ থাকবে। হ্যাঁ, ওকে, একটু দাঁড়াও, আমাকে একটু সময় দাও, এটা শেষ করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, এখানে খেয়াল করো। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তোমরা একটু এরকম করে প্র্যাকটিস করবা। একটু টেনে দিই। তো এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস আমাদের কিন্তু এই জায়গাটাতে বেশ কয়েকটা জিনিস আমাদের কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। কারণ এখানে একটা চার্ট আছে তোমাদের বইয়ে, এটা দেখাচ্ছি, দাঁড়াও একটু সময় দাও।
এটা একটু স্টাইল করে বাঁকায় দিলে একটু সুন্দর দেখায় তো। সেলফি তোলার সময় আমরা বেঁকে যাই না অনেকটা, এটা বাঁকায় দিব, একটু ডিজাইন করে দিব আর কি। তো এখন দেখো এটা একটা সুন্দর করে তুমি আস্তে ধীরে যখন চিত্রটা আঁকবা এগুলো একটা করে দিবা। তো এটা মেইন ইস্যুটা হচ্ছে দেখো যেটা বলতে চাচ্ছি আমি সেটা হচ্ছে এরকম। স্যার কি বলতে চাচ্ছেন? আমরা এটা পুরাটাই কিন্তু ডিম্বক, এই যে দেখো এটা পুরাটা কিন্তু গর্ভাশয়ের ভিতরে। আমি তোমাদেরকে এভাবে আঁকছিলাম না, আঁকে দেখেছিলাম না? এই যে এটা যদি গর্ভমুণ্ড হয়, খেয়াল করো, হ্যাঁ দেখো এটা যদি গর্ভাশয় হয়, এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বক এরকম ছিল না? গর্ভাশয়ের ভিতর কি এভাবে ডিম্বকটা তৈরি হয়ে বলছিলাম না? এই গর্ভাশয়ের ভিতর এভাবে এই একটা এটা অমরা থেকে এভাবে ডিম্বকটা তৈরি হয় বলছিলাম না? এই যে দেখো, তো এই যে দেখো এটা পুরাটা হচ্ছে ডিম্বকই, পুরাটা কি ডিম্বক। আর ডিম্বকটা যে টিস্যু থেকে এটা তাহলে এই যে এইটা আর এই অংশটা, এই পুরাটা হচ্ছে ডিম্বক। তাহলে এটা পুরাটা গর্ভাশয়ের ভিতরে এই যে ডিম্বক, এই ডিম্বকটা এখানে আঁকা হয়েছে। এটা পুরাটা হচ্ছে গর্ভাশয়ের ভিতরে এটা হচ্ছে ডিম্বক, ঠিক আছে? তো এখন আমরা এই জায়গাটা আমাদের আশা করি, তো এখন আমরা যদি নামগুলো যদি ঠিকমতো বুঝি যে কোনটা কি, তাহলে আমাদের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং রিটেনগুলো তো পরবর্তী বুঝতে সুবিধা হবে, এই চার্টটা বুঝতে সুবিধা হবে। তোমাদের বইয়ে একটা চার্ট আছে, এই যে দেখো এই যে চার্টটা দেখতেছো, এই যে চার্টটা তুমি অনেক সহজে বুঝতে পারবা তুমি যদি এটার গঠনটা যদি ভালো করে বুঝো। এবং দেখা গেছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একবার না বেশ কয়েকবার এখান থেকে প্রশ্নগুলো আসে, হ্যাঁ, ওই চার্ট থেকে, এবং স্টুডেন্টরা বারবারই ভুল করে। তো যাই হোক, এই চার্টটা বোঝার জন্য, এই চার্টটা যেটা দেখাইলাম এটা বোঝার জন্য তোমাকে এই যে চিত্রটা আঁকলাম সেটা বুঝতে হবে। তো প্রথম কথা হচ্ছে এগুলো খুব কঠিন কিছু না, জাস্ট একটু খেয়াল করো। দেখো এই যে এটা পুরাটা কি ডিম্বক, আর ডিম্বকটা যে নালী দিয়ে যুক্ত আছে, একে বলা হয় ডিম্বক। আচ্ছা আমরা এটা এই পাশে আমরা করি, এটাকে বলা হয় ডিম্বক নারী মানে ডিম্বকের বুটা। হ্যাঁ, ডিম্বক নারী হচ্ছে যে বুটাটার নেই যুক্ত থাকে, যে বুটার সাথে যুক্ত থাকে। একটা বুটা, পাতার যেমন একটা বুটা থাকে, এটা যদি পাতা হয় পাতার একটা বুটা থাকে না, এটা যদি ডিম্বক হয় ডিম্বকের বুটা হচ্ছে এটা। তো ডিম্বক নারী এটা হচ্ছে বুটার মতো অংশ। আমরা বলবো কি বুটার নেই অংশ, ঠিক আছে? এটা হচ্ছে ডিম্বক নারী, ডিম্বক বুটার মতো অংশ। তারপরে যদি আমি বলি যে আচ্ছা ঠিক আছে স্যার বুঝলাম, এরপরে স্যার কি আছে, এটা দেখো আবার এই জিনিসটা, এই পুরা জিনিসটা যে টিস্যু থেকে তৈরি হচ্ছে এটাকে আমরা কি বলি, আবার অমরা বলি। এই পুরা জিনিসটা যে টিস্যু থেকে তৈরি হয় সেটা অমরা, এটা পড়াই ফেলছি অলরেডি। তা আমরা একটা পাইলাম ডিম্বক, হ্যাঁ, আমরা কি পাইছি ডিম্বক নারী পাইছি। এখন মানে পুরা ডিম্বকটা যে বুটারটার সাথে যুক্ত, তাকে বলে ডিম্বক নারী। আর এই যে এই জায়গাটাকে বলবো আমরা ডিম্বক নাভি। এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি। আমরা যদিও ডিম্বক পড়তেছি, এটা মুছি না, এটা হচ্ছে ডিম্বক নাভি। স্যার ডিম্বক নাভিটা কি, খেয়াল করো, ডিম্বক নাভিটা হচ্ছে এই যে দেখো, ডিম্বক নারীটা ডিম্বকের যে অংশটার সাথে যুক্ত, ডিম্বক নারীটা এই যে দেখো এই অংশটার সাথে যুক্ত না, এই অংশটার সাথে যুক্ত। তো এটাকে বলবো আমরা ডিম্বক নাভি। এই বুটাটা গিয়ে কোথায় যুক্ত হয়েছে, ডিম্বক নাভি। আমাদেরও কি নাভি আছে না একটা, কারণ আমাদের যে অংশের সাথে প্লাসেন্টাটা যুক্ত থাকে এটাকে আমরা কি বলি, আমরা যখন মায়ের পেটে ছিলাম, আমাদের একটা অংশের সাথে মায়ের প্লাসেন্টাটা যুক্ত থাকে, তারপর এটা কেটে দেওয়া হয়, হ্যাঁ, যেটাকে আমরা নাভি বলি। তো আমরা এটাও বলবো ডিম্বক নারীটা ডিম্বকের যে অংশের সাথে যুক্ত হয় তাকে বলা হয় ডিম্বক নাভি। হ্যাঁ, ডিম্বক নাভি কি বলবো আমরা, ডিম্বক নাভি বলবো। তারপর দেখো এখানে ওই পুরো জিনিসটা মানে একদম যদি একটু ভিতরে যদি যাই,
এই যে টিস্যুগুলো দেখতেছো না, এই যে টিস্যুগুলো, এই যে কোষগুলো, এই যে কোষ বা টিস্যুগুলো, এই কোষ বা টিস্যুগুলো এগুলো হচ্ছে নিউসেলাস। এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো আমরা নিউসেলাস। আর নিউসেলাস কি? নিউসেলাসটা হচ্ছে এটার ভিতরে একটা ভ্রূণ তৈরি হবে। হ্যাঁ, এগুলোর ভিতরে কী তৈরি হবে? একটা ভ্রূণ তৈরি হবে। ওই মনে করো এই যে জিনিসটা দেখতেছো না, এই যে জিনিসটা লাল লাল যে অংশগুলো, এটার ভিতরে ভ্রূণ তৈরি হয়। ভ্রূণ কি পরে বলতেছি, এটার ভিতরে ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ মানে হচ্ছে যে প্রথমে সৃজনন কোষটা তৈরি হবে। হ্যাঁ, এখানে এই যে এটা হচ্ছে সৃজনন কোষ, এই যে এটা হচ্ছে এই যে এটার ভিতরে আমি বলছিলাম না গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকবে, ডিম্বকের ভিতরে সৃজনন কোষটা তৈরি হবে। এই যে এটা সৃজনন কোষ। কীভাবে তৈরি হয় এটা বলা হয় নাই, জাস্ট চিত্রটা জাস্ট আঁকায় বোঝানো হয়েছে। তোমাদেরকে বলছিলাম যে স্যার আপনি তো বলছেন যে জাস্ট একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকবে, আপনি তো বলছিলেন যে একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকবে। ওই একটা আর্কিস্পোরিয়াল কোষ থেকেই কিন্তু এই এতগুলো জিনিস হয়েছে, এবং এই এতগুলো জিনিস হয়েছে আর্কিস্পোরিয়াল কোষ থেকে, এতগুলো জিনিস হয়েছে আর্কিস্পোরিয়াল কোষ থেকে, এতগুলো জিনিস হয়েছে এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে, এতগুলো জিনিস হয়েছে। এখন ওই আর্কিস্পোরিয়াল কোষ থেকে যে এতগুলো জিনিস হলো তার মধ্যে এই কোষটা, এটাকে বলবো আমরা আর্কিস্পোরিয়াল কোষের মধ্যে যে এই কোষটা, এটাকে বলবো আমরা সৃজনন কোষ। এটাকে আমরা কি বলবো? সৃজনন কোষ। ওই সৃজনন কোষ থেকে এক পর্যায়ে কি তৈরি হবে? সৃজনন কোষটা আবার পুংজনন কোষের সাথে মিলে ভ্রূণ তৈরি হবে। কি তৈরি হবে? ভ্রূণ তৈরি হবে। তো যাই হোক, আমরা বলতে পারি এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কি তৈরি হবে? এক পর্যায়ে এই জায়গাটার মধ্যে এক পর্যায়ে ভ্রূণ তৈরি হবে। আর ভ্রূণ যেহেতু তৈরি হবে, খেয়াল করো, ওই ভ্রূণটাকে পোষণ করার জন্য, ভ্রূণটাকে সেবা করার জন্য, ভ্রূণটাকে পুষ্টি যোগানোর জন্য এই যে চারদিকে থাকবে, তাহলে ভিতরে ভ্রূণ তৈরি হবে, সৃজনন কোষটার ভিতরে ভ্রূণ তৈরি হবে, আর এই ভ্রূণটাকে পুষ্টি যোগাবে হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। তো নিউসেলাসটা হচ্ছে কি কোষ? নিউসেলাস হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাস হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। হ্যাঁ, নিউসেলাসকে আবার কি বলা হয়? নিউসেলাসকে বলা হয় ভ্রূণ পোষক টিস্যু। নিউসেলাসটাকে বলা হয় ভ্রূণ পোষক টিস্যু। তো দেখো, একদম তুমি যদি কঠিনভাবে নাও তাহলে কঠিন, আর না হলে সহজ। দেখো, আমি আবারও বলতেছি, আমি বললাম যে ভিতরে ওই সৃজনন কোষটা তৈরি হয়। সৃজননের সাথে এই যে সৃজনন কোষ, এটা হচ্ছে সৃজনন কোষ, এটা সৃজনন কোষ। ওই সৃজনন কোষটা আবার এখানে আবার শুক্রাণু কোনো না কোনোভাবে সৃজননের কাছে পুংজনন কোষটা আসবে। এটা কীভাবে আসবে পরে দেখাবো। তো কোনো না কোনোভাবে শুক্রাণুটা আসবে, দুইটা মিলে গিয়ে ভ্রূণটা তৈরি হবে। ওই যে ভ্রূণটা, ওই ভ্রূণটাকে পোষণ করবে হচ্ছে এই টিস্যুগুলো, এরা হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু। কি টিস্যু? ভ্রূণ পোষক টিস্যু। ঠিক আছে, তাই এখানে ভ্রূণ তৈরি হবে, এই ভ্রূণটাকে পুষ্টি যোগানোর জন্য, পোষণ করার জন্য এই যে ভ্রূণ পোষক টিস্যু। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝলাম। এখন কথা হচ্ছে একদম খেয়াল করো, এখানে একটা ফুটা দেখতেছি না, রন্ধ্র। এখন জিনিসটা হচ্ছে কি জানো, যে মানুষের ক্ষেত্রেও যদি শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে মিলিত হতে চায়, এটা যৌন মিলনের জন্য জননাঙ্গগুলোতে ছিদ্র থাকে না? থাকে। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও এটার মধ্যে একটা ছিদ্র আছে, যার কারণে এটা তো সৃজনন কোষ, তোমাদেরকে বলে ফেলছি অলরেডি। এটা সৃজনন কোষ কীভাবে তৈরি হয়েছে এটা পরে বলবো। যে স্যার আপনি তো বলছেন যে আর্কিস্পোরিয়াল থেকে এটা তৈরি হয়, আর্কিস্পোরিয়াল থেকে এটা কীভাবে তৈরি হয়, এটা একটা পুরা লম্বা কাহিনী আছে, এটা আমরা আগামী পর্বে পড়বো। আজকে নাটকের এই পর্বে জাস্ট এটা জেনে রাখো, আমরা যেহেতু ডিম্বকের গঠনটা পড়তেছি, ওই ডিম্বকের গঠনটা বোঝানোর জন্য এই জিনিসগুলো তোমাদের বইয়ে এঁকে দিছে আগেই। তো দেখো, এই যে দেখো, এখানে তো সৃজনন কোষ হচ্ছে জাস্ট এই একটা হচ্ছে সৃজনন কোষ। তো এটার সাথে মিলিত হওয়ার জন্য পুংজনন কোষ এখানে এদিক দিয়ে আসবে। তো ওই দিক দিয়ে আসার জন্য একটা রন্ধ্র বা একটা ছিদ্র দরকার। তো এই রন্ধ্রটাকে আমরা বলবো, ডিম্বক রন্ধ্র। কি বলবো আমরা? ডিম্বক রন্ধ্র। এটাকে আমরা কি বলবো? ডিম্বক রন্ধ্র বলবো। কি বলবো এটাকে আমরা? ডিম্বক রন্ধ্র বলবো। ঠিক আছে, আমরা এটাকে কি বলবো? ডিম্বক রন্ধ্র বলবো। তারপর আমরা যদি দেখি, এটা যদি হয় ডিম্বক রন্ধ্র, ডিম্বক রন্ধ্রের বিপরীত প্রান্তটাকে আমরা বলবো ডিম্বক মূল। কি বলবো আমরা? এটাকে বলবো ডিম্বক মূল। আচ্ছা স্যার, বুঝলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে, তো আমরা কি বুঝলাম? ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি। ঠিক আছে, আচ্ছা, ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল, দুইটা করে শিখবো। ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল। আচ্ছা, এখন কথা হচ্ছে ভিতরে তৈরি হবে ভ্রূণ। ভিতরে ভ্রূণ তৈরি হয়, তোমরা জানো। ভ্রূণটা কিভাবে তৈরি হয় আমি আবারও বলি। ওই যে সৃজনন কোষটা দেখতেছো, সৃজনন কোষের সাথে একটা শুক্রাণু ওই দিক দিয়ে এসে মিলবে, সৃজনন কোষের সাথে একটা পুংজনন কোষ মিলে ভিতরে ভ্রূণটা তৈরি হবে। তাহলে এই জায়গাটার মধ্যে ভ্রূণটা তৈরি হবে, মানে এখানে তো আপাতত এখন সৃজনন কোষটা আছে,
তার সাথে পুংজনন কোষটা মিলেই কিন্তু এখানে ভ্রূণ তৈরি হবে। তো যেহেতু এখানে ভ্রূণ তৈরি হবে, ওই পুরা থলি যেটা দেখতেছো, এই পুরা থলিটাকে আমরা বলবো ভ্রূণথলি। আমরা কি বলবো? ভ্রূণথলি। তো যেহেতু এখানে স্ত্রীজননের কোষের সাথে পুংজনন কোষ মিলে, স্ত্রীজনন কোষের সাথে যেহেতু পুংজনন কোষটা মিলে একটা ভ্রূণ গঠন করবে, তাই এই থলিটাকে আমরা বলতেছি ভ্রূণথলি। হ্যাঁ, আর চারপাশের টিস্যুগুলোকে আমরা বলতেছি ভ্রূণ পোষক টিস্যু। আমি আবারও বলি, ভালো করে খেয়াল করো। স্ত্রীজনন কোষটা, এখানে তো একা স্ত্রীজনন কোষ আছে, এখানে কোনো না কোনোভাবে পুংজনন কোষটা এখানে আসবে। তো স্ত্রীজনন কোষ আর পুংজনন কোষ মিলে ভ্রূণ তৈরি করবে। ওই তাহলে যে থলির মধ্যে ভ্রূণ তৈরি হবে সেটাকে আমরা বলি ভ্রূণথলি। আর ভ্রূণথলি, খেয়াল করো, ভ্রূণথলিটাকে পোষণ করবে যে টিস্যুগুলো চারপাশ থেকে, সেটাকে আমরা ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। ঠিক আছে, এখন বলতে পারো স্যার এটাকে আপনি বলছেন স্ত্রীজনন কোষ বা ডিম্বাণু। হ্যাঁ, স্ত্রীজনন কোষ বা কি ডিম্বাণু। তাহলে এই দুইটা কি, পাশের দুইটা কি? পাশের দুইটা হচ্ছে সহকারী কোষ, সখী। হ্যাঁ, সব সখীরে পার করিতে নেব আনা আনা, হ্যাঁ তোমার বেলায় নিব সখী তোমার কানের শোনা। তো দেখো এই যে এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে স্ত্রীজনন কোষ, এটাই হচ্ছে মেন নায়িকা। হ্যাঁ, আর বাকি দুইটা হচ্ছে কি সখী, সহকারী কোষ। তো এই দুইটার নাম হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ। হ্যাঁ, সহকারী কোষ। আর স্ত্রীজনন কোষের অ্যান্টি সাইডে, এটা বিপরীত সাইডে, অ্যান্টি সাইডে মানে কি বিপরীত সাইডে যেটা, এটাকে আমরা বিপরীত সাইডে যেটা থাকবে এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ। কি কোষ? প্রতিপাদ কোষ। আর এখানে যে দুইটা আছে, দুইটা পাশাপাশি যে দুইটা আছে, এদেরকে বলবো আমরা সেকেন্ডারি কোষ। সেকেন্ডারি কোষ। আমি কি বলছিলাম স্যার? এত কিছু কোত্থেকে আনছেন আপনি? সোজা কথা বলছিলাম। আমি যদি এই চিত্রটা আবার এঁকে দেখাই তোমাদেরকে, তাহলে ধারণাটা একটু ক্লিয়ার হবে আশা করি। এটা হচ্ছে পোড়াটা হচ্ছে গর্ভাশয়। পোড়াটা কি? পোড়াটা হচ্ছে গর্ভাশয়। তো গর্ভাশয়ের একটা টিস্যু থাকে যেটাকে বলা হয় অমরা। এই অমরা থেকেই, খেয়াল করো, এই অমরা থেকে ডিম্বক তৈরি হয়। দেখো এই অমরা থেকে কি তৈরি হয়? ডিম্বকটা তৈরি হয়। তেমন কথা হচ্ছে, তো এইটাকে আমরা বলবো ডিম্বক নারী, এটাকে হলো ডিম্বক নাভি। যেদিকে রন্ধ্র থাকবে ডিম্বক রন্ধ্র, এটাকে হলো ডিম্বক মূল। ঠিক আছে, আচ্ছা বুঝছি আমি। কিন্তু ভিতরে জিনিসটা হচ্ছে, হ্যাঁ একটা থলি থাকবে, থলির মধ্যে পুঞ্জ এই থলিটার ভিতর কি থাকবে? আমি বলছিলাম থলিটার ভিতর আর্কিস্পোরিয়াল কোষ থাকবে। ভালো করে খেয়াল করো, একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকবে। ওই একটা আর্কিস্পোরিয়াল কোষটাই বারবার বিভাজিত হয়ে কতগুলো কোষ হয়েছে? প্রতিবাদ কোষ হয়েছে, সেকেন্ডারি কোষ হয়েছে, স্ত্রীজনন কোষ হয়েছে, সহকারী কোষ হয়েছে। জাস্ট এই একটা আর্কিস্পোরিয়াল কোষ থেকেই হয়েছে। এগুলো যেগুলো দেখতেছ একটা আর্কিস্পোরিয়াল কোষ থেকেই হয়েছে। হ্যাঁ, তো মূলত জিনিসটা হচ্ছে, প্রথম হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতর ডিম্বক থাকবে, ডিম্বকের ভিতর একটা আর্কিস্পোরিয়াল কোষ থেকেই এই জিনিসগুলো তৈরি হবে। তখন স্ত্রীজনন কোষটা পাবো আমরা। তো আমি আবারও বলি, গর্ভাশয়, এই যে এটা পুরাটা গর্ভাশয়, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিম্বক, এই যে এটা হচ্ছে ডিম্বক। আমি আবারও বলি, পুরাটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে এটা হচ্ছে কি ডিম্বক। এই ডিম্বকটাই আমি জুম ইন করলাম। পুরাটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ভিতরে এটা ডিম্বক, এই ডিম্বকটাকে আমি জুম ইন করলাম। তো জুম ইন করে দেখলাম, জুম ইন করে দেখা গেছে যে এখানে জুম ইন করলাম। তারপর আমি একটা কথা বলছিলাম যে ডিম্বকের ভিতরে একটা আর্কিস্পোরিয়াল কোষ থাকে। তো এখানে আর্কিস্পোরিয়াল কোষটাই অনেকগুলো কোষ তৈরি করছে, তার মধ্যে একটা প্রতিবাদ কোষ, একটা সেকেন্ডারি কোষ, একটা স্ত্রীজনন কোষ, আর দুইটা সহকারী কোষ। তবে আমাদের মূল জিনিস হচ্ছে কি, আমাদের আর্কিস্পোরিয়াল কোষ থেকে মূল টার্গেট কি ছিল? স্ত্রীজনন কোষ তৈরি করা। তো এই স্ত্রীজনন কোষটা আবার পুংজনন কোষের সাথে মিলিত হয়ে একটা ভ্রূণ তৈরি করবে। তো এই জন্য এই থলিটাকে আমরা বলি ভ্রূণথলি। আর ভ্রূণথলির চারপাশে যেটা থাকবে ভ্রূণটাকে পোষণ করার জন্য, সেটা হচ্ছে ভ্রূণ পোষক কোষ, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। তো আমরা এই আর্কিস্পোরিয়াল কোষ থেকে শুধু স্ত্রীজনন কোষ তৈরি হবে না, আর্কিস্পোরিয়াল কোষ থেকেও স্ত্রীজনন কোষের পাশে দুইটা সহকারী কোষ বা সখী, দুইটা সেকেন্ডারি কোষ, তিনটা প্রতিপাদ কোষ তৈরি হবে। প্রতিপাপ না, এরা তো কোনো পাপ করে নাই, প্রতিপাদ কোষ, পাপ করছে এরা। হ্যাঁ, তো যাই হোক, এতটুকু তোমরা বুঝছো কিনা আমাকে বলো? এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা বলো? এতটুকু তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ, এতটুকু তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও।
হ্যাঁ, তবে ভিতরের এই জিনিসগুলোকে ওই যে শ্রীজনন কোষ আর সহকারী কোষ, শ্রীজনন কোষ আর সহকারী কোষকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র এগুলো আমরা আরও পড়বো। তো এখন আমাদের মূল কথাটা কি জানো, আমরা যে জিনিসটা বলছিলাম আমরা কিন্তু এটা বলি নাই, আমরা শুধু কি পড়ছি, গর্ভাশয়ের ভিতরে কি ডিম্বকটা, ওই ডিম্বকটার কি কি আছে সেটা পড়লাম। আমাদের কিন্তু ওইটা পড়া হয় নাই, কোনটা, যে আর কি স্পোরিয়ারটা কীভাবে সৃজনন কোষ হইল সেটা তো বলেন নাই স্যার, এক লাপে ওইখানে চলে গেছেন না, ওই চিত্রটা ওইখানে এইভাবে দেওয়া আছে। তো আমরা এই আর কি স্পোরিয়াল থেকে কীভাবে সৃজনন কোষটা হয় সেটা আমরা জানবো আগামী ক্লাসে। এবং একই সাথে আর কি স্পোরিয়াল কোষ থেকে, এই যে তোমাদেরকে এটা পড়াইছিলাম না, এই যে ওই যে আর কি স্পোরিয়াল কোষ থেকে কীভাবে পুংজনন কোষটা তৈরি হয় সেটাও আমরা জানবো। তবে এতটুকু জিনিস তোমরা বুঝছো কিনা সেটা আমাকে জানাও। আর একটা কথা বলি, তোমাদের এখানে অনেক, আমি তোমাকে বলি এখানে যদি এইখানে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু রয়ে গেছে, এখানে অনেক ইনফরমেশন হচ্ছে এমসিকিউর জন্য, এবং কিছু জিনিস এখন যে জিনিসগুলো একদম না বললেই নয় সেগুলো জিনিসগুলো বলে দিচ্ছি। এবং তোমরা যারা এইচএসসি 21 তোমরা তো হয়তো বা জীবনের একবার হলেও চ্যাপ্টারটা দেখা হয়েছে, তো আশা করি তোমরা বাকি জিনিসগুলো ধরে নিতে পারবা, বইটা উল্টিয়ে একটু গুছিয়ে নিবা যদি, কারণ আমি আবারও বলছি জীববিজ্ঞানটা লাইন বাই লাইন পড়ার বিষয়, কিন্তু সময় স্বল্পতার কারণে এইভাবে পড়ানো যাচ্ছে না, ঠিক আছে? তো তোমাকে একটু কষ্ট করতে হবে সেই ক্ষেত্রে। তো এই জিনিসটা আমি আবারও বলি, এটা শুধু হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, তোমরা শুধু এইচএসসি পরীক্ষার্থী বলে এইভাবে পড়ানো হচ্ছে। যদি তুমি ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়তা সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পাইতাম, আমরা ইন ডিটেইলে পড়তে পারতাম। তো ওই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাকে যদি মেডিকেলের জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যদি পড়তে হয় তাহলে তোমাকে ইন ডিটেল পড়তে হবে, কিন্তু এটা মাথায় রাখবা। তো অনেক জিনিস এখানে রয়ে গেছে কিন্তু, যেটা এই অভিজ্ঞতাটা আমার আগে কখনো হয় না, এভাবে অনেক জিনিস বাদ দিয়েও আমার জিনিসগুলো পড়াতে হচ্ছে। তবে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার আশা করি। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আগামী ক্লাসের টার্গেটটা থাকবে কীভাবে পুংজনন কোষটা তৈরি হয় এবং কীভাবে শ্রীজনন কোষটা তৈরি হয় সেটা আমরা জানবো, ঠিক আছে? তো টিল দেন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই দুইটা চিত্র আঁকবা, ফুলের চিত্রটা আঁকবা, পরাগধানীর চিত্রটা আঁকবা, আর এখানে যেটা আঁকাইলাম এখন তোমরা একটু আস্তে ধীরে চিত্রগুলো আঁকলে সুন্দর হবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।